আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে আগামী 26শে এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত ভর্তি সারা বাংলাদেশে কৃষি গুচ্ছে 9টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলো এই সময়। তো আসলে আমি দেখতেছিলাম যে অনেকেই মেসেজ দিচ্ছিল ভর্তি সংক্রান্ত বিষয়ে। তা আমি যেহেতু সিলেটের, আমার আলোচনাটা এখানে আমি দুইটা বিষয়ে এই করব। প্রথমে যে আলোচনা থাকবে যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হয়, আর তারপরে অটোমাইগ্রেশন অটোমাইগ্রেশন মানে 9টা বিশ্ববিদ্যালয়ে অটোমাইগ্রেশন কিভাবে হবে, এবং অটোমাইগ্রেশন কিভাবে সিট খালি হবে, এবং কিভাবে কাগজপত্র এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে যাবে সেইটা, এবং সিট খালি থাকলে পরে 11ই মেতে যেটা বলা হয়েছে যে পুরা ভর্তি যে বাকি যে ভর্তি পরীক্ষা হবে গণভর্তি, সেটা কিভাবে হবে। প্রথমে আমি আলোচনা করবো পেলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে। এখানে আপনার একটা ভর্তি চার্ট দেখতে পাচ্ছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষে লেভেল 1 সেমিস্টার 1 ভর্তিতে ছাত্রদের করণীয় কি। 26 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। প্রথমে যেতে হবে হলো কেন্দ্রীয় লাইব্রেরিতে। এখন যে কেন্দ্রীয় লাইব্রেরিটা কোথায়, কেন্দ্রীয় লাইব্রেরিটা হলো, আমরা যদি আমাদের 1 নাম্বার গেট যেটা মেন গেট, যেটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যেটা মেন গেট, অথবা এখন সম্প্রতি নাম দেওয়া হয়েছে 36 জুলাই গেটের নাম। এই গেট দিয়ে যদি আপনারা ঢোকেন তাইলে দক্ষিণ পাশে এই গেট দিয়ে ঢুকলে ঢোকার সাথে সাথে দক্ষিণ পাশে প্রথমে একটা বিল্ডিং দেখবেন, লেখা আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন 2। এই যে ভবন 2, এই 2 এর সামনে আপনি একটা হলুদ রঙের একটা বিল্ডিং পাবেন, সেখানে লেখা আছে কেন্দ্রীয় লাইব্রেরি। এই কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলায় গেলেই আপনি পাবেন হলো আইসিটি সেল। এখানে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখে অনলাইনে ভেরিফিকেশন করা হবে। তো প্রথমে আপনাকে যাইতে হবে কোথায়, কেন্দ্রীয় লাইব্রেরি। সকাল 9টা থেকে যে বিকাল 4টা পর্যন্ত আমাকে যে টাইম দেওয়া আছে, সকাল 9টা থেকে বিকাল 4টা। আমরা প্রথমে যাবো বললাম কেন্দ্রীয় লাইব্রেরিতে। এই কেন্দ্রীয় লাইব্রেরিতে সবকিছু দেখার পরে এবারে হেলথ কেয়ার সেন্টার। হেলথ কেয়ার সেন্টারটা কোথায়, এটা হলো ইয়ার পাশে আপনি দেখবেন প্রশাসন ভবন লেখা। এই যে লাইব্রেরির সামনেই বা লাইব্রেরি ঠিক পাশে প্রশাসন ভবন লেখা। এই প্রশাসন ভবনের নিচতলাতেই এই দরজার কাছেই সাধারণত বাঁধনের ছাত্ররা, শিক্ষার্থীরা যারা থাকে, তারা ব্লাড গ্রুপিং করে। আর যদি কারো ব্লাড গ্রুপিং আগে থেকে জানা থাকে তাহলে তো আর ব্লাড গ্রুপিং করা লাগবে না। এটা সে ব্লাড গ্রুপিং জানবে। জানার পরে ওই দরজা দিয়েই সে ভিতরে ঢুকবে। ঢোকার পরে এরপরে সে হেলথ কেয়ার সেন্টারে, ওই ভিতরেই হেলথ কেয়ার সেন্টার, প্রশ্ন ভবনের নিচতলাতে হেলথ কেয়ার সেন্টার। হেলথ কেয়ার সেন্টারে যাবে। হেলথ কেয়ার সেন্টারে যাওয়ার পরে হেলথ কেয়ার সেন্টার তার স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল অফিসার সমস্ত জিনিস চেক করার পরে তারপরে তাকে পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট ডিন অফিস। এই যে যে 6টা ফ্যাকাল্টি আমাদের, এই 6টা ফ্যাকাল্টি ডিন অফিসে তারা চলে যাবে। ডিন অফিস যেমন ভেটেনারি ডিন অফিস হইলো ভেটেনারি যে পুরাতন বিল্ডিং ভবন 1, তার দোতলায়। কৃষির হইলো কৃষি ভবন, কৃষি অনুষদ ভবনের নিচতলায়। ফিশারিজ এর ক্ষেত্রে ফিশারিজ যে ভবন আছে তার 3তলায়। এগ্রি ইকোনমিক্স এর যেটা এগ্রি ইকোনমিক্স এর ব্যবসা অনুষদ, এখানে আসতেই হবে সবারই। সেটা সেখানে আছে তাদের বিল্ডিং। এগ্রি ইঞ্জিনিয়ারিং এরও এরকম ভাবে তাদের দোতলায়। আর বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ভবন 1-এর নিচতলায় তাদের ডিন অফিস। এই যে সংশ্লিষ্ট ডিন অফিসে তারা মূল কাগজপত্র যাচাই বাছাই করে তারপর টাকা জমা দিতে হবে। তো এবার যেটা নতুন যেটা হচ্ছে যে ভর্তি ও আনুষঙ্গিক ফি পুয়ারি ব্যাংক পিএলসি। আমাদের তো সিকিবির অস্থায়ী বুথ আছে। তো এখন যেটা করতে হবে, অস্থায়ী বুথের জন্য ওখানে তো টাকা দেওয়া ফি দেওয়া কঠিন। এই ফি এর কাগজপত্র ডিন অফিস থেকে নিয়ে সবাইকে আসতে হবে হলো কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের নিচতলা। এখানে আসলে ব্যাংকের অস্থায়ী বুথে তারা কাজ করবে, এখানে টাকা জমা দিতে। এটা অনেকেই একটু কনফিউশন, এবার একটা নতুনত্ব আসছে। আগে আমরা অন্য একটা ব্যাংকে দেওয়া হতো, এবার যেহেতু সেই ব্যাংকে যাবে না, এবার এটা নতুন, সেজন্য একটা ক্লিয়ার করে বলার জন্যই আজকাল আলোচনা যে এরপরে ডিন অফিস থেকে তারা চলে আসবে হলো কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদ নিচতলা। এরপরে টাকা জমা দিবে, এই যে বিভিন্ন ফি এবং হল ফি বাবদ 12,800 টাকা, এটা জমা দিয়ে দিবে। এবার হলো যেটা আমাদের টিএসসি ভবন, যেটা এই টিএসসি ভবনের 3তলা এবং 4তলা। 3তলায় আছে ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তর। এখানে পরিচালক মহোদয় ভর্তি ফর্মে স্বাক্ষর করবে। করার পরে এরপরে হল, আমরা যা আগে লটারির মাধ্যমে জানাই দেওয়া হচ্ছে কে কোন হলে যাবে। এটা এই যে কেন্দ্রীয় লাইব্রেরিতে যখন যাবে তখনই কিন্তু তাকে ওই সময় তাকে জানাই দেওয়া হচ্ছে যে আমাদের লটারি হয়ে গেছে, যে কে কোন হলে আসলে হয়ে যাচ্ছে। যখন সে কেন্দ্রীয় লাইব্রেরিতে গেছে তখন তার হলের কথা জানাই দেবে। কিন্তু এখন সেই হলের যে পোস্ট মহোদয়ের ফর্ম আনতে, হল ভর্তি ফর্ম, সেই সংশ্লিষ্ট হলে সে
চলে যাবে। আমাদের ছেলেদের জন্য আছে 5টি হল এবং মেয়েদের জন্য 2টি হল। হলের নামকরণ সহ আমি আরেকটা ভিডিও লিংক আবার দিয়ে দেবো। আমাদের আছে হলের নতুন নামকরণ সহ হলগুলো, 7টা হলে তারা চলে যাবে। যাবার প্রকোষ্ঠের অনুমোদন নিয়ে তারা আবার চলে যাবে লাস্ট যেটা আবার সংশ্লিষ্ট ডিন অফিসে, এবং সংশ্লিষ্ট ডিন অফিসে যাওয়ার পরে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এটা হলো 8ম ধাপ বা শেষ ধাপ। এটা শেষ করার পরে তার ভর্তি কার্যক্রম শেষ, ডিনের সিগনেচারের পরেই তার ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপরে সে ক্লাসের জন্য প্রস্তুতি দিবে। এই গেল হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এখন যেটা প্রশ্ন হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন অটো মাইগ্রেশন কিভাবে হবে, সিট যদি খালি হয় তাহলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবে কিনা। আমি উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আমাদের যে 9টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে এক নম্বর র্যাঙ্কিং আমরা মনে করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মনে করলাম, এবং সেখানে মনে করেন আমাদের প্রথম সাবজেক্ট হলো উম, কৃষি মনে করলাম। এখন কৃষির মনে করেন 5টা সিট খালি। কারণ হতে পারে ওই নিচের যে কোনো ইউনিভার্সিটি অথবা নিচের কোনো অনুষদ, মনে করেন অন্য কোনো অনুষদ, যে সেখানে মনে করেন কৃষিতে যে সিট খালি, লাস্ট যে চান্স পাইছে মনে করেন তার সিরিয়াল হলো 500। এখন দেখা গেল সিট হয়েছে অন্যান্য হয়েছে, নেক্সট যে চয়েসে আছে মনে করেন সে এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছে, কৃষি প্রকৌশলীতে হয়তো আছে, এমনকি এমনও হইতে পারে নেক্সট যে সিরিয়াল সে হয়তো বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, শেরে বাংলা অথবা গাজীপুর, যে সে শুধু কৃষিকেই চয়েস দিচ্ছে। তো তাহলে এখন যে 5টা চয়েস, যার সিরিয়াল আগে সে হইতে পারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ফ্যাকাল্টিতে অথবা অন্য কোনো ইউনিভার্সিটি, যাই হোক না কারণ যার সিরিয়াল আগে এবং তার চয়েস যদি দেওয়া থাকে, যে ফার্স্ট চয়েস দেওয়া থাকলো বা আগে যে চয়েস, তার চয়েস দেওয়া থাকলো উপরের দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ফ্যাকাল্টি, তাহলে ওই ছাত্রটা সে হতে পারে ওই ইউনিভার্সিটি, হতে পারে অন্য ইউনিভার্সিটিরও, সে তখন ওইখানে চলে যাবে। তো তখন ওই যে সেটা যদি মনে করেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বা যে ফ্যাকাল্টি, সেখানে আবার সিট খালি হয়ে গেল, তখন পরবর্তীতে সেই ইউনিভার্সিটি অথবা অন্য ইউনিভার্সিটি পরবর্তী, এইভাবে দেখা গেল যে সিট গুলো খালি হতে থাকবে। তাতে দেখা যাচ্ছে যেগুলো পুরাতন ইউনিভার্সিটি বা যেগুলো পুরাতন সাবজেক্ট সেগুলো ভর্তি ফিল আপ হয়ে যায়, এবং যেগুলো নতুন ইউনিভার্সিটি সেগুলি হয়তো বা খালি থাকার সম্ভাবনাটা বেশি, নতুন ইউনিভার্সিটি বা নতুন ফ্যাকাল্টি। সেই ক্ষেত্রে ওই যে আগামী 11 তারিখে যারা ভর্তি হবে সেই তারিখে শুধুমাত্র ওই যে যে সিটগুলো খালি থাকবে, মনে করো এখন সিট খালি সব মিলে দেখা গেল সমস্ত ভর্তি হয়ে গেল। এখন তো আমরা জানবো যে এখন তো রেজাল্ট দিবে যে 29 তারিখে আমরা হয়তো জানতে পারবো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এত সিট খালি, এই সিট খালি বাই। কিন্তু তারপরে এই সমস্ত ভর্তি শেষ হয়ে গেলে, 29 তারিখে ভর্তি শেষ হয়ে গেলে একটা অটো মাইগ্রেশন হয়ে যাবে। ওই সময় যদি কেউ ভর্তি তার অটো মাইগ্রেশন না করতে চায়, মনে করেন উদাহরণ দিচ্ছে যে একজন লোক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজিতে চান্স পেয়েছে, এখন তার পরবর্তী চয়েস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখন সে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে তার অটো মাইগ্রেশন তাকে বন্ধ করে দিতে হবে। আর সে যদি মনে করে যে না আমি অটো মাইগ্রেশন বন্ধ করবো না, তখন কিন্তু সে চলে যেতে পারবে। এবং করার পরে অটো মাইগ্রেশন হয়ে গেলে তখন কিন্তু আর সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। মনে করেন একজন লোক সে কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজিতে চান্স পেয়েছে, কিন্তু অটো মাইগ্রেশন হয়ে এখন তার অন্য কেউ মনে করেন সিবাসুতে ফুড সায়েন্স তার চলে গেছে, এখন সে মনে করলো না ফুড সায়েন্স পাবো না, তার বাড়ি সিলেটে, সে সিলেটে সে ব্যাক করবে। কিন্তু একবার অটোমাইগ্রেশন হয়ে গেলে আর কিন্তু ব্যাক করার কোনো সুযোগ থাকবে না, তখন কান্নাকাটি করলেও কোনো সুযোগ থাকবে না। এটাই সিস্টেম, এটাই নিয়ম, যেটা আপনার চয়েস যেটা দেওয়া হয়ে গেছে সেটাই চয়েস। তাহলে এখন যেটা কি করতে হবে, এইভাবে অটোমাইগ্রেশন হয়ে গেল, যার জন্য অটোমাইগ্রেশন বন্ধ করতে হয় ভর্তির দিন জানিয়ে দিতে হবে যে আমি অটোমাইগ্রেশন বন্ধ করতে চাই, আমি এই এই অনুষদে বা এই বিশ্ববিদ্যালয়ে এই অনুষদে আমি পড়বো, তাহলে এটা বন্ধ করা যাবে। এই করা যাবে না কিন্তু যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি আমি অটোমাইগ্রেশন চাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাই, তা কিন্তু হবে না। মনে করেন আপনার ভর্তি হয়েছেন সিলেটের এগ্রি ইকোনমিক্সে ভর্তি হয়েছেন, আপনি ভাবছেন যে আমার সাথে চয়েস হইতে পারে, ওই আমার আসলে হলো ইসে কি বলে এগ্রিকালচার বা ভেটেনারি, হলো সিলেটের মধ্যে যেহেতু আমার আগে আছে, কিন্তু পরে দেখা গেল অসময় এত সিট খালি হয়ে গেছে, সিলেট থেকে টান দিয়ে চলে গেল গাজীপুরের ফরেস্ট্রিতে চলে গেল, অথবা যেহেতু তার সিরিয়াল আগে ছিল চয়েস সেখানে চলে গেল, তখন সে বললো যে না আমি গাজীপুরে পড়বো না, ফরেস্ট্রি পড়বো না, আমি এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো, সেই সুযোগ কিন্তু তখন আর থাকবে না তার। তো যার জন্য এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, হয় বন্ধ করতে হবে, যে সাবজেক্ট পাইছি সেটা আমি খুশি, আর যেটা আমি খুশি না আমি আমার ওপেন সাইডে দিলাম, তাহলে তো ওপেন অটোমাইজেশন হয়ে যাবে। তো এই বিষয়গুলো ওই অটোমাইগ্রেশন অন অফ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর একবার যদি অটোমাইগ্রেশন অফ হয়ে যায় আর কোনো অবস্থাতেই অন করা যাবে না, বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন অনেকে, যে আমাকে আবার পুনরায় টাকা দেওয়া লাগবে কিনা, না উত্তর হইলো তাকে টাকা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট মানে কি, মনে করেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে তো টাকা আরো কম দেওয়া লাগে, তাই না? সেখানে 10,000 টাকারও কম ফি। এখন আপনি যদি বাংলাদেশ সিলেটে ভর্তি হয়ে থাকেন, টাকা আপনি দিচ্ছেন 2280 টাকা, আগে 10,000, তারপর 12,800, 22,800। এখন এই যে 22,800 বাকি যে টাকা, সে টাকা আপনি ফেরত পাবেন। মনে করেন আপনি সিলেট থেকে গাজীপুরে গেলেন, সেখানেও
কি হচ্ছে, টাকা কম, টাকা ফেরত পাওয়া যাবে। আবার যদি কিন্তু এরকম করে ইউনিভার্সিটি হয় যেখানে টাকা কম দিয়ে ভর্তি হয়েছিল কিন্তু পরবর্তীতে যে ইউনিভার্সিটি গেছে সেই ইউনিভার্সিটিতে বেশি, তাহলে যেই অতিরিক্ত বেশি যেটা শুধুমাত্র সেটুকুই দিতে হবে। মনে করেন আপনি দিচ্ছেন 22,000, ওই ইউনিভার্সিটি আছে 24,000, তাহলে এখন 2,000 টাকা বেশি, এই 2,000 টাকাই দিতে হবে, বাকি কোনো টাকা এবং সেটা এখন দিতে হবে না, পরবর্তীতে দেওয়া হবে। আর নেক্সট আমার কাগজপত্র কিভাবে কালেকশন করবো? কাগজপত্র আপনার কোনো কালেকশন করা লাগবে না। যে ফ্যাকাল্টি এক ফ্যাকাল্টি থেকে অন্য ফ্যাকাল্টিতে গেলেও কোনো কাগজপত্র কালেকশন করা লাগবে না। এমনকি এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে গেলেও কাগজপত্র লাগবে না। যেমন ভাবে আপনার হবিগঞ্জে ভর্তি হয়েছিলেন, পরে আপনার মাইগ্রেশন হয়ে সিলেটে চলে আসছে, বা পটুয়াখালীতে ভর্তি হয়েছিলেন, সিলেটে চলে আসছে, বা পটুয়াখালী যে ইউনিভার্সিটি যাক না কেন, এই কোনো অবস্থায় হবে না। পরবর্তীতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষই আপনার পুরা কাগজপত্র ওই ইউনিভার্সিটি থেকে তাদের একটা মিটিং এর মাধ্যমে তারা এগুলো নিয়ে আসবে। এগুলো আপনাকে কিছুই ভর্তি হবে না। একবার ভর্তি হয়ে গেলে তারপর রেজাল্ট অপেক্ষা করবেন। যদি অটোমাইজেশন হয়েছিল তো যেখানে অটোমাইজেশন হবে সেখানে ক্লাস শুরু করবে, আর অটোমাইজেশন না হলে যেখানে ভর্তি হয়েছিলেন সেখানে যে আপনারা ক্লাস করতে পারবেন। তাই আমি আশা করি যে আমার যে আলোচনা ছিল, যে আশা করি অটোমাইজেশনের বিষয়টা এবং ভর্তি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা সিট এখনো ওই যে পিছনের দিকে আছেন তার অবস্থানে, যদি বেশি সিট খালি থাকে সেই ক্ষেত্রে এইভাবে, হয়তো যে কটা সিট খালি থাকবে তার হয়তো 7 গুণ রাখবে। মনে করেন 100 সিট খালি, তাহলে 700। যদি মনে করেন 200 সিট খালি, তাহলে 1400। এরকম ভাবে তো যেতে পারে 2,500 চলে গেছে, তারপরে কি ডাকবে। আর যারা ডাকবে সবাই যে ভর্তি হতে পারবে তা না, সিরিয়ালি যার আগে হবে। এবং সেক্ষেত্রে যেই সে গণবিজ্ঞপ্তি সবাই ডাকা, মনে করেন 200 সিট খালি, এখন গেছে হলো 1400 পর্যন্ত ডাকা হয়েছে, সবাই জানে, তো 500 গেছে। তো সেখানে প্রথম 200 জনকে বলা হবে যে তোমরা ভর্তি হতে আগ্রহী কিনা, এবং তাকে তার ফ্যাকাল্টি দিয়ে দেওয়া হবে, ফ্যাকাল্টি ইউনিভার্সিটি। যদি ভর্তি হতে চায় তাহলে ভর্তি হবে, যদি ভর্তি না হতে চায় তাহলে পরে মনে করেন যে 200-র মধ্যে 150 ভর্তি হলো, 50টা সিট খালি, পরে 50 জনকে তখন আবার ডাকা হবে যে আপনার ভর্তি হতে চাবেন কিনা। এরকম করতে করতে যখন লাস্ট সিট ফিল আপ হয়ে যাবে, একবার আর কোনো সিট খালি হবে না, তখন আর ভর্তি হতে পারবে না। এটা যার ভাগ্য ভর্তি হতে পারবে। আর দেখো নির্দিষ্ট একটা সিরিয়াল পর্যন্ত শেষ, তারপরের জন তার ভাগ্য যদি খারাপ থাকে সে আর হতে পারবে না। আগের জন্য ভর্তি ভাগ্য ভালো থাকলে সে ভর্তি হতে পারবে। তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।